সুপ্রিয় বিদ্যার্থীরা, আজ অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছি কানিস ফাতেমা, লেকচারার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ, বরিশাল থেকে। আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র। আজ আমরা পড়ব দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের আজকের পাঠ কুতুবউদ্দিন আইবেক, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় শেষ করে দিয়েছি, আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। কুতুবউদ্দিন আইবেকের সময়কাল ছিল 1206 থেকে 1210 পর্যন্ত। আজ এ পাঠ শেষে আমরা শিখব মামলুক বা দাস বংশ সম্পর্কে, কুতুবউদ্দিনের পরিচয় জানব, ঘুরির অনুচর হিসেবে কুতুবউদ্দিন কেমন ছিলেন সেটা জানব। আমরা শিখতে পারব সুলতান হিসেবে কুতুবউদ্দিন কেমন ছিলেন, কুতুবউদ্দিনের কৃতিত্বটা এবং সেই সাথে তার চরিত্রও জানব। কুতুবউদ্দিন পরবর্তী উত্তরাধিকার কাদেরকে দিয়ে গিয়েছিলেন সে সম্পর্কেও আমরা একটু জানব। প্রথমে আমরা আসি দাস বা মামলুক। দাস বা মামলুক কি? পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হলো দাস বংশের রাজত্বকালের কিছু একটা চিত্র দেখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালো রঙের যে ডিপ রঙের যেটা সেটা হলো গিয়া কুতুবউদ্দিন আইবেকের এলাকায়, এই যে এইটুক, এবং বাকিটা হলো গিয়া পরবর্তী শাসক ইলতুৎমিশের এলাকা বা রাজ্য। তো আমরা একটু আসি যে দাস বংশের রাজত্ব আমরা সাম্রাজ্য কিছুটা ছবির মাধ্যমে দেখতে পেলাম, এবং এ সম্পর্কে তোমরা একটু লিখে নিতে পারো কিছু কিছু শব্দ যেগুলো হয়তো মনে নাও থাকতে পারে, সেজন্য ওগুলোকে আমি এখানে আলাদা করে লিখে দিয়েছি। যদিও বইতে আছে, তারপর লিখলে একটু ভালোভাবে আবার মনে থাকবে, সেজন্য যে শব্দগুলো আমাদের নর্মাল বা সচরাচর মনে থাকে না সেইগুলো এখানে লিখে দিয়েছি। তো আমরা একটু যাই যে দাস বংশটা আসলে কী। দাস বলতে আমরা চাকর, চাকরানি, সার্ভেন্ট, যে যেভাবে এটাকে বলি না কেন, উচ্চারণ করি না কেন, আমরা বুঝি যে যে কাজ করে, শ্রম দেয়, টাকার বিনিময়ে শ্রম দেয়, এরকম লোককে আমরা দাস বলি। সেই হিসাবে এই বংশটাকে দাস বংশ বা এদেরকে দাস বলা যায় কিনা, কোনো কোনো তোমাদের বইতে আছে তথাকথিত দাস, অর্থাৎ ওই সময়ে তাদেরকে দাস বলা হতো, তারা আসলে দাস না। তো এই ধরনের একটা ভিন্ন মতামত আসার কারণে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যে কেউ এদেরকে দাস বলছে, কেউ বলছে যে না, দাস তথাকথিত, তারা ওই সময়ের দাস ছিল, কিন্তু আসলে তাদেরকে দাস বলা যায় না। এই প্রসঙ্গে আলোচনা করলে আমাদের কাছে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। কুতুবউদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। কৃতদাস মানে কেনা দাস, মানে কিনে আনা। এজন্য তার প্রবর্তিত রাজবংশ দাস বংশ হিসাবে পরিচিত লাভ করে। এর নামকরণের পক্ষে ছিলেন ঐতিহাসিক এনফিন স্টোন, ভিন সেন্ট স্মিথ। নাম দুটো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। মুহাম্মদ ঘুরির কৃতদাস কুতুবউদ্দিন আইবেক এবং তার কৃতদাস ইলতুৎমিশ ও ইলতুৎমিশের কৃতদাস বলবানের শাসনকালকে দাস বংশ বা সেলফ ডাইনেস্টি বলে অভিহিত করেন। অর্থাৎ এখানে আমি যে কথাটা, আমি না বইতে তোমাদের আছে এটা, এবং আমিও সেই সাথে একমত হচ্ছি, তোমরাও একমত হবা, যে মুহাম্মদ ঘুরি কিনেছিলেন কুতুবউদ্দিন আইবেককে দাস হিসাবে, আবার কুতুবউদ্দিন আইবেক দাস হিসাবে কিনেছিলেন ইলতুৎমিশকে, আবার ইলতুৎমিশ দাস হিসাবে ক্রয় করেছিলেন গিয়াসউদ্দিন বলবানকে। এই কারণে এদের সময়কালটাকে দাস বংশ বলে অভিহিত করা হয়েছে। কিন্তু ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করলে এ ধরনের নামকরণ অযৌক্তিক বলে মনে হয়। সেই প্রসঙ্গে দেখো যে কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবানেরা ভাগ্যচক্রে কৃতদাস ছিলেন, তবে তারা যখন ক্ষমতা আরোহণ করেন তখন তারা দাস ছিলেন না। ডক্টর নিজামী এই প্রসঙ্গে বলছেন, নিজামী একজন ঐতিহাসিক, তিনিও এই ঐতিহাসিকদের এই মতকে সমর্থন করেছেন যে 1206 থেকে 1229 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে 3টি পৃথক রাজবংশ রাজত্ব করে। যেমন কুতুবউদ্দিন আইবেক, যথাক্রমে দেখো কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান ছিলেন এই 3টা রাজবংশের প্রতিষ্ঠাতা। তারা কেউই এই বংশোদ্ভূত ছিলেন না।
তারা ছিলেন অভিজাত পরিবারের সন্তান, কিন্তু ভাগ্যের কারণে তারা দাস হিসেবে বিকৃত হয়ে দাসে পরিণত হয়েছেন। তারা ছিলেন জাতিতে তুর্কি। কুতুবুদ্দিন আইবেক নিজে তুর্কি ছিলেন। ইলতুৎমিশ গিয়াসউদ্দিন বলবান তুর্কিস্তানের প্রসিদ্ধ নামকরা ইলবাড়ি তুর্কি গোষ্ঠীর ছিলেন। এজন্য বেশিরভাগ গবেষক তুর্কি সুলতানদের ইলবাড়ি তুর্কি বলে যুক্তিসঙ্গত মনে করেন। ঐতিহাসিক প্রফেসর আজিজ আহমদ অনেক ঐতিহাসিক উল্লেখিত বংশের শাসনকে প্রাথমিক তুর্কি সুলতানি বংশ নামে অভিহিত করাই শ্রেয় মনে করেন। তো এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যারা কেউই জন্মগতভাবে দাস না, ভাগ্যক্রমে দাস। তাই এটাকে কেউ কেউ তারা যেহেতু তুর্কি বংশোদ্ভূত বা ইলবাড়ি তুর্কির লোক, এই জন্য কেউ কেউ তাদেরকে প্রাথমিক তুর্কি সুলতানি বংশ হিসেবে এটাকে পরিচিত করছেন। কেউ কেউ বলছে তথাকথিত দাস। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে তারা মূলত দাস বংশ নামে পরিচিত হলেও তাদেরকে আমরা মামলুক বংশ বলতে পারি, বা প্রাথমিক তুর্কি বংশ বলতে পারি, বা তথাকথিত দাস বলতে পারি। কিন্তু শুধু দাস বলা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত না। এরপরে আসি সুলতানি আমল বলার যৌক্তিকতা। আমরা পেলাম তারা দাস, তথাকথিত দাস, মামলুক, তুর্কি বংশ বা প্রাথমিক তুর্কি বংশ বা ইলবাড়ি তুর্কি বংশ হিসাবে পরিচিত করতে হবে। তাহলে কেন আবার সুলতানি আমল বলা হলো? যেহেতু আমরা এই দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি সালতানাত যুগ বা সুলতানি আমল, তো সেটা একটু জেনে নিলে আমাদের কাছে সুলতানি আমল কেন বলা হলো এটা একটু জেনে নেওয়া দরকার, বা জেনে নিলে আমাদের কাছে একটু সহজ হবে। 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেকের শাসনামল থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো গিয়া এই সুলতানাত আমল, অর্থাৎ 1526-এ মুঘলরা আসছে। এই 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে দিল্লিকে কেন্দ্র করে মুঘল শাসন গোড়াপত্তনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ মুঘলরা আসার আগ মুহূর্ত পর্যন্ত দিল্লির মুসলিম শাসকগণ সুলতানি উপাধি ধারণ করেন। এ কারণে এ কাল পর্ব সুলতানি আমল নামেই সমধিক পরিচিত। কখনো কখনো এ আমল দিল্লি সালতানাত নামেও ইতিহাসে পরিচিতি লাভ করে। অর্থাৎ এই সময়টা, এই যে 1206 থেকে 1526 এই পর্যন্ত যারা শাসন করছেন তারা নিজেদেরকে সুলতান হিসাবে পরিচিতি করতেন বা তাদেরকে সুলতান বলা হইতো। এই জন্য এই সময়টাকে সুলতানি যুগ বা সালতানাত আমল বলা হয়। তো আমরা পেয়ে গেলাম সালতানাত যুগ কী বা সুলতানি আমল কী। আমরা এখন একটু আসি কুতুবুদ্দিন আইবেক কে ছিলেন, যেহেতু আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করব। কুতুবুদ্দিন আইবেক কে ছিলেন? কুতুবুদ্দিন আইবেকের পরিচয় জানতে গেলে পিছনে একটু তাকাই। কুতুবুদ্দিন তার মূল নাম, আইবেক তার উপাধি। তুর্কি ভাষায় আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা। এই প্রসঙ্গে একজন ঐতিহাসিক মন্তব্য করেছেন যে সম্ভবত চন্দ্রগ্রহণকালে জন্ম হওয়ায় তিনি আইবেক নামে অভিহিত হয়েছেন। আবার অন্যদের মতে ক্ষুদ্র আঙ্গুল ভাঙার জন্য তিনি আইবেক হিসেবে পরিচিত লাভ করেন। অর্থাৎ আঙ্গুলটা ভেঙে একটু বাঁকা হয়ে চাঁদের আকৃতি হয়েছিল, বাঁকা চাঁদের আকৃতি, এজন্য তাকে এই আইবেক উপাধি দেওয়া হয়েছে, এরকম ঐতিহাসিকদের মন্তব্য থেকে পাওয়া যায়। তিনি ছিলেন জাতিতে তুর্কি এবং তুর্কিস্তানের আইবেক পরিবারের সদস্য। প্রখ্যাত ঐতিহাসিক ফিরিস্তা এই সম্পর্কে বলেছেন যে ফিরিস্তা এই সম্পর্কে মতামত প্রকাশ করেছেন যে কুতুবুদ্দিনের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কাটা ছিল বলে তিনি আইবেক নামে পরিচিতি লাভ করেন। এটা কিন্তু ফিরিস্তার ভাষা। ফিরিস্তা হলো গিয়া একজন ঐতিহাসিকের নাম। আমি এই নামটা একটু তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি। ফিরিস্তা একজন ঐতিহাসিকের নাম। এটা ফিরিস্তা একজন ঐতিহাসিক। উনি বলছেন যে ওই পূর্ববর্তী যে ঐতিহাসিক মন্তব্য করছে সেই সাথে উনি একমত পোষণ করছেন যে তার হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কাটা ছিল বলে তিনি আইবেক নামে পরিচিতি লাভ করেন। বাল্যকালে অপহৃত হয়ে
মানে অপহৃত মানে আমরা অপহরণ করে এখনও এ যুগে আমরা জানি, সেরকম অপহৃত হয়ে তিনি কোনো এক কৃতদাস ব্যবসায়ী কর্তৃক পারস্যের নিশাপুর নামক স্থানে তাকে আনা হয় এবং নিশাপুর বাজার থেকে কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি তাকে সামান্য মূল্যে ক্রয় করেন। নামটা দেখতে পাচ্ছ, নিশাপুরের কাজী ফখরুদ্দিন আব্দুল কুফি তাকে ক্রয় করেন। সেই থেকে তিনি এই কাজী পরিবারে অবস্থান করেন। কাজী পরিবারে তিনি সাহিত্য, ধর্মশাস্ত্র, সমরবিদ্যায় সুশিক্ষিত হয়ে ওঠেন। কাজীর মৃত্যুর পর তার পুত্রগণ কুতুবুদ্দিনকে জনৈক বণিক, যারা ব্যবসা করে তাদেরকে বণিক বলা হয়, জনক বণিকের নিকট বিক্রি করেন। এই বণিক তাকে গজনিতে নিয়ে আসে। কার কাছে বিক্রি করে? বণিকের কাছে, তাই না? বণিক তাকে নিয়ে আসে কোথায়? গজনিতে। মুহাম্মদ ঘুরি গজনি হতে তাকে ক্রয় করেন। কুতুবুদ্দিন দেখতে সুশ্রী না হলেও বহুগুণের অধিকারী ছিলেন। মুহাম্মদ ঘুরি তাকে সৈনিক পদে নিয়োজিত করেন। তার আনুগত্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি গুণে মুগ্ধ হয়ে ঘুরি তাকে অশ্বশালার অধিপতি অর্থাৎ তার আস্তাবলের প্রধান, যাকে বলা হতো ওই সময় একটা নামে ডাকা হতো, সেটা একটু আমরা এখানে লিখে দিচ্ছি। আস্তাবলের প্রধান, তাকে কি বলা হতো? আমিরি আখুর। ঠিক আছে, আমিরি আখুর বলা হতো, আস্তাবলের প্রধান। সেই পদে তিনি উন্নীত লাভ করেন। তো এই হলো আমাদের আজকের যাকে নিয়ে আলোচনা, তার পরিচয় বা তার সম্পর্কে একটু জেনে নিলাম। এখন আমরা আসি যে তার কর্মকাণ্ডে বা তার কাজে। প্রথমেই তাকে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুচর বা প্রতিনিধি হিসাবে তিনি কি করেছেন। এখানে আমি কিছু উল্লেখযোগ্য জিনিসগুলো তুলে ধরেছি, তোমরা এগুলো লিখে নাও। এইগুলোর উপর ভিত্তি করেই একবার দুইবার পড়লে তোমাদের ব্যাপারটা বেশ আত্মস্থ হবে। এই জন্য এগুলো লিখে নিতে পারো, লিখে নিলে তোমাদের পড়ার জন্য সুবিধা হবে। 1192 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরি তরাইন প্রান্তরে দ্বিতীয়বারের মতো পৃথ্বীরাজের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হন। এটা ঘুরি পড়াতে গিয়ে বলেছিলাম। এই যে ঘুরির সাথে এই যুদ্ধে বিজয়ী হয়ে মুহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুসলিম শাসনের স্থায়ী ভিত্তি স্থাপন করেন। মুহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশের শাসনের দায়িত্বভার কুতুবুদ্দিনের উপর ন্যস্ত করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তো পেয়েছ যে তরাইনের যুদ্ধে তাকে সহযোগিতা করেছে এবং সহযোগিতার পরে ঘুরি তাকে শাসনভার অর্পণ করে কুতুবুদ্দিনকে ভারতীয় উপমহাদেশের। 1192 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে কুতুবুদ্দিন আইবেক রাজ্য শাসন করেন। এ সময় তার উল্লেখযোগ্য কৃতিত্বগুলো হলো 1192 খ্রিস্টাব্দে তিনি হানসি, মিরাট, দিল্লি, রণথম্বর, বারাণসী জয় করেন। তিনি লাহোর হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। 1194 খ্রিস্টাব্দে তিনি চাঁদবাড়ির যুদ্ধে জয় করেন। কুতুবুদ্দিন আইবেক তার মনিব মুহাম্মদ ঘুরির সাথে কনৌজ বিজয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটা হলো 1194 খ্রিস্টাব্দে। 1197 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করে গুজরাট দখল করেন। 1197 থেকে 98 খ্রিস্টাব্দের মধ্যে তিনি কনৌজ, কালিঞ্জোর, বদাউন, চাঁদোয়া প্রভৃতি অঞ্চল দখল করেন। এভাবে 1206 খ্রিস্টাব্দের মধ্যে কুতুবুদ্দিন আইবেক উত্তর ভারতে এক বিস্তীর্ণ অঞ্চলে তুর্কি আধিপত্য তথা মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আমরা কি দেখতে পাচ্ছি শেষে এসে যে 1206 মধ্যে সে কী করেছে? তুর্কি আধিপত্য, অর্থাৎ তারা তো তুর্কি, সেই তুর্কি আধিপত্যকে মুসলিম প্রাধান্য, তুর্কি আধিপত্য বিস্তার তো করছে, সেই সাথে মুসলিম প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এই ভারতবর্ষে কে? কুতুবুদ্দিন আইবেক। এরপরে আমরা আসি যে কুতুবুদ্দিন আইবেক স্বাধীন সুলতান হিসাবে কি কাজকর্ম করেছেন বা কেমন ছিলেন। আমরা এই যেটুক আগে পড়লাম যে মুহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুচর বা তার প্রতিনিধি, অর্থাৎ এই কাজগুলো উনি করেছেন মুহাম্মদ ঘুরির জীবদ্দশায় বা মুহাম্মদ ঘুরির অধীনে থাকা অবস্থায়। এরপরে নিজে যখন স্বাধীনভাবে সুলতান হলেন তখন তিনি কি করলেন?
15ই মার্চ 1206 খ্রিস্টাব্দে আতাতায়ের হাতে ঘুরি ইন্তেকাল করেন। এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে মাগরিবের নামাজ আদায় করারত অবস্থায় তিনি নিহত হয়েছিলেন আতাতায়ের হাতে খোজ্জার, সেটা গত ক্লাসেই বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এবং তার এই মৃত্যুর সময় তার জীবিত কোনো পুত্র ছিল না, সেটাও গত ক্লাসে বলেছিলাম। তার মৃত্যুতে তার ভ্রাতুষ্পুত্র গিয়াসুদ্দিন মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। এখানে কিন্তু মনে রাখা দরকার, গিয়াসুদ্দিন মাহমুদ আর গিয়াসুদ্দিন মুহাম্মদ। গিয়াসুদ্দিন মুহাম্মদ হলো ঘুরির বড় ভাই, আর গিয়াসুদ্দিন মাহমুদ হলো ঘুরির ভ্রাতুষ্পুত্র, মানে ভাইয়ের ছেলে। ভ্রাতুষ্পুত্র এই মাহমুদ বা গিয়াসুদ্দিন মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। অপরদিকে কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির মৃত্যুতে লাহোরে যান। সেখানে 24 জুলাই 1206 খ্রিস্টাব্দে মালিক ও সিফা সালার হিসাবে কুতুবুদ্দিন আইবেকের রাজ্য অভিষেক হয়। অর্থাৎ তাকে ওইখানের মানে উনি যখন ফিরে যান লাহোরে, সেখানে ফিরে গিয়ে গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা উনি সিংহাসনে অধিষ্ঠিত হন বা রাজ্য অভিষেক হয় তার। 1206 সালে এটা। 1208 সাল পর্যন্ত কুতুবুদ্দিন আইবেক এই উপাধিটি সন্তুষ্ট ছিলেন। তিনি ওই লাহোরে যে তার হয়েছে রাজ্যাভিষেক হয়েছে, এবং রাজ্যাভিষেকে তিনি মালিক ও সিফা সালার এই উপাধিটাকে দিয়ে তাকে সেখানে বসানো হয়েছে সেই সিংহাসনে, এবং এটা নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। কিন্তু 1208 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী এই ভ্রাতুষ্পুত্রকে গিয়াসুদ্দিন মাহমুদ, তিনি ঘুর সাম্রাজ্যের অধিপতি গিয়াসুদ্দিন মাহমুদ এক রাজকীয় ফরমানে সুলতান উপাধি দেন। এই কুতুবুদ্দিনকে সুলতান উপাধি দেন এবং তার দাসত্ব মুক্তির ছাড়পত্র দেন। এরপরে তিনি দিল্লির স্বাধীন সুলতানের মর্যাদা ভোগ করতে থাকেন। তাইলে আমরা দেখি 1206 থেকে 1208 এই সময়ের মধ্যে উনি রাজ্যাভিষেক বলো, সুলতান উপাধি বলো বা সিংহাসনে আরোহণ বলো, এই সমস্ত কিছু পেয়ে গেছেন। তো এই প্রসঙ্গে আমরা এরপরে এই উপাধি পেয়ে উনি চালালেন। এরপরে ওনার তখন শাসনকর্তা হিসেবে কাজ করতেন গজনিতে ছিলেন তাজউদ্দিন ইয়ালদুস, আর পাঞ্জাবে ছিলেন কে নাসিরউদ্দিন কুবাচা। এরপরে আমরা একটু আলোচনা করি ওনার সম্পর্কে। জানা হলো যে উনি কীভাবে মোহাম্মদ ঘুরির জীবদ্দশায় কীভাবে উনি রাজ্য শাসন কর্মদক্ষতা দেখিয়েছেন। এরপর স্বাধীন সুলতান হওয়ার পরে উনি কী করেছেন সেটা আমরা একটু কৃতিত্বের মাধ্যমে সেই আলোচনাটায় চলে যাচ্ছি। কৃতিত্ব চরিত্র আমরা একই সাথে একটু আলোচনা করে যাব। চরিত্র হলো গিয়ে ওনার ভালো দিকগুলো, আর কৃতিত্ব হলো যে উনি কী কী কাজ করেছেন, ভালো কাজ কী কী করেছেন, আর চরিত্র হলো যেগুলো ওনার ভিতরে ছিলেন। আশা করি এটা আর তোমাদের বোঝানোর মতো তোমরা অতটা চরিত্র আর কৃতিত্ব আলাদা করতে পারবে না এরকম মনে হচ্ছে না, তোমরা এটা আলাদা করতে পারবা। তারপরে এখানে এর মধ্যে থেকে আমি আলোচনা করে যাচ্ছি, এর মধ্যে চরিত্রটাও আমরা পেয়ে যাব। তো কৃতিত্বকে আমি একটু কয়েকটা পয়েন্টে নিয়ে আলোচনা করি সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থের জন্য। এগুলো তোমরা একত্র লিখতে পারো, কিন্তু আমি একটু যেহেতু মনে রাখার সুবিধার জন্য আমার এভাবে মনে হয় যে তোমাদের মনে রাখা সহজ হবে, এই জন্য আমি এভাবে করছি। যদি কেউ এক প্যারা করেও মনে রাখতে পারো, আবার এরকম পয়েন্ট আকারেও মনে রাখতে পারো। তো কৃতিত্বে প্রথমে যেটা আসে, বিজেতা ও দক্ষ শাসক। এই হিসাবে উনি কেমন ছিলেন, বিজেতা ও দক্ষ শাসক, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে উনি অবশ্যই অনেক শ্রেষ্ঠ ছিলেন। সর্বজনীন বিদিত যে কুতুবুদ্দিন আইবেক বাল্যকালে কৃতদাস ছিলেন। নানাবিধ প্রতিকূলতা ডিঙিয়ে তিনি সামান্য কৃতদাস থেকে ভারতের স্বাধীন সুলতান হয়েছিলেন, এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব। তার অন্যতম কৃতিত্ব কি? ভারতের স্বাধীন সুলতান বা ভারতের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা ঠিক বলা যাবে না, সালতানাতকে দীর্ঘদিন টিকিয়ে রাখার দ্বিতীয় পর্যায়ের কাজটা, প্রথম পর্যায়ের কাজটা তিনি করেছেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি এটাকে প্রতিষ্ঠা করেছেন, এরপর সেটাকে টিকিয়ে রেখে গেছেন উনি, এবং এরপরে যিনি আসছেন তিনি হলেন গিয়ে এটাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন। কাজেই সেই ক্ষেত্রে কুতুবুদ্দিনেরও কৃতিত্ব এই এই মুসলিম সালতানাত প্রতিষ্ঠার ক্ষেত্রে তার কৃতিত্ব অন্যতম বা এটাই প্রধান বলা যায়। দক্ষ প্রশাসক হিসাবে বা বিজেতা হিসাবে মোহাম্মদ ঘুরির জীবদ্দশায় তার উপর অর্পিত ভারতের অধিকৃত অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব তিনি সুচারুরূপে সম্পন্ন করেন। আবার দিল্লির সিংহাসনের অধিকর্তা হিসেবেও তিনি তার প্রশাসনিক দক্ষতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন। প্রশাসনিক কাজ হলো শাসন ব্যবস্থাটাকে চালানো, আর বিভিন্ন অঞ্চল অধিকার করার পর সেটাকে আবার সুচারু মানে সুন্দরভাবে সেটাকে
দায়িত্ব, তার প্রশাসনিক দায়িত্ব করা, সেটাও আবার তিনি সুন্দরভাবে করেছেন। তিনি সুলতানি সাম্রাজ্যের বিস্তার অপেক্ষা সাম্রাজ্যের নিরাপত্তা ও সংহতির দিকে বেশি দৃষ্টি দেন। এটা দিতেই হবে, কারণ তিনি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কেবল দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করে গেছেন বা মুসলিম শাসন কায়েম করে গেছেন, সেটাকে টিকিয়ে রাখার জন্য যেটুকু জয় করা হয়েছে সেটুকু ভালোভাবে রক্ষা করাই হলো গিয়া পরবর্তী শাসকের দায়িত্ব ছিল, এবং তিনি সেটা বেশ সুন্দরভাবে সেই দিকে দৃষ্টি দিয়েছেন এবং সেটাই করেছেন। বেশ কিছু বিদ্রোহ দমন করেন, বিশেষ করে তাজউদ্দিন ইয়ালদুসের আগ্রাসন হতে দিল্লিকে রক্ষা করেন, দিল্লির সুলতানের ঐক্য এবং সংহতি রক্ষা করেন। এইভাবেই তিনি ভারতীয় উপমহাদেশের উপমহাদেশ সর্বপ্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন, এবং তিনি তার বুদ্ধি, বিবেচনা, বিবেক এবং তার যে সমরকুশলিতা অর্থাৎ সামরিক যে দক্ষতা এবং দূরদর্শী দৃষ্টি সম্পন্ন ছিলেন বলে তিনি দেখা গেছে যে একসময় এই তার বিজিত অঞ্চল সহ আরও কিছু জায়গা জয় করেছে, যেমন জয় করে সেটাকে আমরা দেখি যে এত বৃদ্ধি করেছে যে তার সীমানাটা ছিল পূর্ব পশ্চিমে লাহোর থেকে লক্ষণাবতী এবং উত্তর দক্ষিণে দিল্লি থেকে কালিঞ্জর, গুজরাট এই পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত করেছেন। দ্বিতীয় পয়েন্টে আসি, এরপরে তিনি এই তার বিজিত অঞ্চল রক্ষা এবং সেই সাথে কিছুটা বৃদ্ধি করার পরে তিনি মুসলিম শাসক হিসাবে যে আসলেন, সেই জন্য তিনি খুতবা পাঠের ব্যবস্থা করেন। জুমায় তার নামে খুতবা পাঠ করানো হয়। এটা হলো গিয়া, যারা ছেলেরা আছো তারা জুমার খুতবাটা তারা জানো, মেয়েরাও হয়তো কেউ কেউ জানো, কিন্তু আমি আবার একটু যারা না জানো তাদের জন্য বলছি যে খুতবা হলো গুণকীর্তন বা প্রশংসা করা। তো এই গেল তার নামে তিনি খুতবা পাঠের ব্যবস্থা করেন, এটাও তার একটা কৃতিত্ব বলা যায়। তৃতীয়ত হলো গিয়া রণকৌশলী হিসাবে তিনি কেমন ছিলেন। কুতুবউদ্দিন আইবেক সাধারণ সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করে নিজ যোগ্যতা, দক্ষতা, সমরকুশলতা ইত্যাদির মাধ্যমে নিজেকে আস্তাবলের প্রধান হিসাবে উন্নীত করেন। যুদ্ধের পারদর্শিতা দিয়ে তিনি মোহাম্মদ ঘুরির সুনজর লাভ করেন। আইবেক ছিলেন প্রধানত সেনানায়ক। তিনি তার সামরিক প্রজ্ঞা দ্বারা তাজউদ্দিন ইয়ালদুস বিদ্রোহী রাজপুতদের মোকাবিলা করেন। তাইলে আমরা দেখি যে স্বীয় ক্ষমতা বলে সামান্য অবস্থা থেকে উচ্চ ক্ষমতায় তিনি যেতে সক্ষম হয়েছেন তার এই রণকৌশলিতার জন্য। এরপরে আমরা আসি যে তিনি একজন বিশ্বস্ত ও অনুরক্ত দাস হিসাবে কেমন ছিলেন। বিশ্বস্ত অনুরক্ত দাস হিসাবে বা তার দাস হিসাবে তিনি কি করেছেন সেই প্রসঙ্গে আমরা পিছনে পেয়েছি, তারপরে একটু নতুন করে আবার একটু আলোচনা করি এই কারণে যে তিনি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত এবং অনুরক্ত দাস ছিলেন, যে কারণে আমরা দেখি যে ওনার পক্ষে সমস্ত দাস বংশটাকে নিঃসন্তান অবস্থায় ঘুরি রেখে গেল, সেটাকে টিকিয়ে রাখা তার পক্ষে সম্ভব হয়েছিল, কারণ তিনি একজন বিশ্বস্ত লোক ছিলেন এবং তিনি প্রভুর অনুরক্ত ছিলেন বলে কাজে সেই হিসাবে উনি অনেকটাই কৃতিত্বের দাবিদার বা ওনার চরিত্রে এটা একটা ভালো দিক বলা যায়। এরপরে পয়েন্টে আসি, উদারতা ও মহানুভবতা বা ওনার বদন্যতা কেমন ছিলেন। কুতুবউদ্দিন আইবেক তার শাসনামলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কুতুবউদ্দিন আইবেক তার শাসনামলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। একজন দানশীল সুলতান হিসাবে তার সুনাম ছিল। দানশীল অর্থাৎ অনেক দান করতেন তিনি তার সামর্থ্য অনুযায়ী। এর প্রমাণস্বরূপ তিনি লাখ বক্স বা লক্ষ মুদ্রা দানকারী হিসাবে পরিচিতি লাভ করেন, যে উনি সেই সময়, এখন তোমাদের কাছে লক্ষটা অনেক মানে খুব একটা বেশি বড় ব্যাপার মনে হবে না, কিন্তু সেই সময় লাখ টাকা দান করা মানে বিশাল ব্যাপার ছিল, এবং এই কারণে তাকে লাখ বক্স হিসাবেও তিনি পরিচিত বা এটাও তাকে বলা হয়। তার দরবার হতে কেউ খালি হাতে ফিরে আসেনি। তিনি ইসলাম ধর্মেরও একজন একনিষ্ঠ ভক্ত হলেও উগ্র ছিলেন না। অর্থাৎ উগ্র বলতে এখানে এইটা বোঝাচ্ছে মানে গোড়া টাইপের ছিলেন, অর্থাৎ উনি ইসলাম ধর্মের একনিষ্ঠ ভক্ত, কিন্তু ধর্ম নিয়ে সেই বাড়াবাড়ির পর্যায়ে উনি কখনো যান নাই। এরপরে যেটা আসে সেটা হলো গিয়া যে বৈবাহিক সম্পর্ক দ্বারা উনি কিভাবে সাম্রাজ্যটাকে শক্ত করেছেন। কুতুবউদ্দিন আইবেক তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে বিশিষ্ট তুর্কিদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তিনি গজনির অধিপতি তাজউদ্দিন ইয়ালদুজের বোনকে বিবাহ করেন, অর্থাৎ তাজউদ্দিন ইয়ালদুজ হলো তার বোনের ভাই, সেই সম্পর্কে তাকে
বন্ধনে আটকাইছে, সেই সম্পর্কের বন্ধনে। নাসিরউদ্দিন কুবাচার সাথে নিজ বোনকে বিয়ে দেন। নাসিরউদ্দিন কুবাচাকে নিজের বোনের হাজব্যান্ড বানিয়ে তার সাথে এই সম্পর্কের মাধ্যমে তাকে তাকে হাত করেছেন বা আয়ত্ত করেছেন। এরপরে ইলতুৎমিশের সাথে তার পরবর্তী যিনি শাসক হয়েছেন, ইলতুৎমিশের সাথে তার নিজের কন্যার বিয়ে দেন। এইভাবে তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করেন। এরপরে সাহিত্য, শিক্ষা, শিল্প, ধর্মের প্রতি তার অনুরাগ কেমন ছিল এ ব্যাপারে তিনি যথেষ্ট রকমের অবদান রেখে গেছেন। সেটা আমরা পাশে এই কুতুব মিনারের ছবি দেখেই বুঝতে পারছি যে উনি কতটা অনুরাগী ছিলেন। কুতুবউদ্দিন আইবেক একজন বিদ্যানুরাগী শাসক ছিলেন। শিক্ষিত ও সংস্কৃতিবান ব্যক্তিগণ তার রাজদরবারের সমাদৃত ছিলেন এবং তার সমাদর লাভ করছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিগণ বা শিক্ষিত ব্যক্তিগণ। যুগের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক হাসান নিজামী তার তাজুল মাসির নামক গ্রন্থটি তার নামে উৎসর্গ করেছেন। কার নামে উৎসর্গ করেছেন? কুতুবউদ্দিন আইবেকের নামে। এইখানে একটু আমি তোমাদেরকে এইটা একটু দেখাই দিচ্ছি। তোমাদের বইতে যদিও আছে, তারপরও তাজুল মাসির গ্রন্থটির নাম হলো তাজুল মাসির। এই গ্রন্থটিতে এটা লিখছে নিজামী, গ্রন্থটি তার নামে উৎসর্গ করছে। রাজ্যের শিক্ষা বিস্তারে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছেন এবং 1191 থেকে 1191 আশা করি এই সনটা তোমাদের অবশ্যই সবার মনে আছে, কারণ আমরা এখানে তরাইনের যুদ্ধ, প্রথম ও দ্বিতীয় যুদ্ধ পড়িয়েছিলাম ঘুরির সময়ে। তো এই 1191 থেকে 1192 খ্রিস্টাব্দ, এই সময়ে তিনি কুয়াতুল ইসলাম নামে দিল্লিতে, আড়াই দিন কা ঝোপড়া নামে এবং আজমিরে শরীফে মসজিদ নির্মাণ করেন। আড়াই দিন কা ঝোপড়া এবং আজমিরেও একটি মসজিদ নির্মাণ করেন। কত সনে মনে আছে? হ্যাঁ, 1191 ও 92। থেকে 92, ঠিক আছে। এটা হলো আজমিরে একটা মসজিদ এবং আড়াই দিন কা ঝোপড়া, এই দুইটা তিনি নির্মাণ করেন দিল্লিতে। আড়াই দিন কা ঝোপড়া এবং আজমিরে একটা মসজিদ নির্মাণ করেন, আজমির শরীফে। তার স্থাপত্য অপূর্ব নিদর্শন হলো কুতুব মিনার। এটা হলো গিয়া কুতুব মিনারের ছবিটা পাশে দেওয়া আছে, দেখো। 1199 খ্রিস্টাব্দে রাজ্য বিজয়ের স্মারক ও ইসলাম বিজয়গাথা বিশ্ব দরবারে তুলে ধরার উদ্দেশ্যে তিনি এই মিনারটি নির্মাণের কাজ শুরু করেন। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ারের নাম অনুসারে মিনারটি নামকরণ করা হয়। তবে এর নির্মাণ কাজ কুতুবউদ্দিনের শাসন আমলে শেষ হয়নি। এটি শেষ হয় তার জামাতা ইলতুৎমিশের শাসনামলে। মিনারটি 4 তলা বিশিষ্ট এবং এখানে উচ্চতাটা দেখতে পাচ্ছ 238 ফুট উঁচু, 4 তলা বিশিষ্ট এবং ব্যাস মানে যেটা পাশে ধরলে মানে মোটায় সেটা 47 ফুট ছিল। পবিত্র কুরআন শরীফের আয়াত মিনারটির গায়ে খোদিত রয়েছে। এর স্থাপত্য শৈলী এত মনোরম ও মুগ্ধকর যে দূর থেকে দেখলে একটি বাতিঘরের মতো মনে হয়, আবার কাছ থেকে দেখলে ঊর্ধ্বাকাশে উঠে যাওয়া বাঁশির মতো মনে হয়। এর স্থাপত্য শিল্পে মুসলিম স্থাপত্যের স্বতন্ত্র ছাপ ফুটে রয়েছে, মানে মুসলমানদের স্থাপত্যের ছাপ রয়েছে, এর মধ্যে অন্য স্থাপত্যের কোনো ছাপ খুঁজে পাওয়া যায় না। তো এই গেল তার কৃতিত্ব। আমরা এ পর্যন্ত যা পেয়েছি, যে তার মধ্যে দেখা গেছে যে তিনি রণকৌশলী ছিলেন, তার বদন্যতা বা ধর্মীয় সহিষ্ণুতা প্রচণ্ড ছিল, তিনি বিদ্যানুরাগী ছিলেন, তিনি স্থাপত্য শিল্পের অনুরাগী ছিলেন এবং তিনি যেটুকু সাম্রাজ্য ছিল সেটুকুকে বেশ সুন্দরভাবে তিনি রক্ষা করেছেন। তাইলে আমরা তার কৃতিত্ব পেয়েছি।
চরিত্র একটু আলোচনা করি। চরিত্র আলোচনা করতে আমরা দেখি যে তিনি ইসলামের একজন সেবক ছিলেন, ভক্ত ছিলেন, তিনি দানশীল ছিলেন, অর্থাৎ তার মন নরম ছিল এবং তিনি দান এতটাই করেছেন যে লাখ টাকা তিনি দান করে ফেলেছেন। তাকে এই জন্য মুদ্রা, টাকা বলা যাবে না, লক্ষ মুদ্রা তিনি দান করেছিলেন। সেই দিক থেকে তার নরম মনে একটা পরিচয় পাওয়া যায় বা দানশীল বলা যায়। এবং তিনি বেশ প্রভুভুক্ত ছিলেন, তিনি তার মধ্যে কৃতজ্ঞতাবোধ ছিল, তিনি বিদ্বান ছিলেন এবং বেশ বুদ্ধিমান ছিলেন এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসক ছিলেন। আমরা একটু এখানে তোমাদের বইতে এই চিত্রটা, অনেক বইতে আছে, চিত্রটা একটু দেখি, তারপর আমরা আলোচনায় যাই। ওনার যে মৃত্যু এবং পরবর্তী উত্তরাধিকার উনি কাদেরকে মনোনীত করেছেন সেটা আমরা পরে যাচ্ছি। আগে একটু আমরা এখানে একটু দেখে নেই যে কুতুবউদ্দিন আইবেক, মামলুক বংশের শাসক কুতুবউদ্দিন আইবেক, তার মাধ্যমেই শুরু হয়েছে এই দিল্লি দাস বংশ প্রতিষ্ঠা হয়েছে, তার মাধ্যমে এই যে 1206 থেকে 1209 পর্যন্ত। এরপর দেখো মামলুক বংশ 1206 থেকে 90 পর্যন্ত ছিল। প্রথমে কুতুবউদ্দিন আইবেক আসছে, এরপরে আসছে আরাম শাহ, তারপরে আসছে আরাম শাহের পরে আমরা দেখি যে ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশের পরে আমরা দেখি যে কিছুদিনের জন্য রুকনুদ্দিন আসছিলেন। এরপর সুলতানা রাজিয়ার পরে আমরা দেখি যে মুইজউদ্দিন মুহাম্মদ, রুকনুদ্দিনের পরে সুলতানা রাজিয়ার পরে মুইজউদ্দিনের পরে আসছে আলাউদ্দিন মাসুদের পরে আসছে নাসিরুদ্দিনের মাহমুদের পরে আসছে গিয়াসউদ্দিন বলবান, এবং গিয়াসউদ্দিন বলবানের পর আসছে বুগরা খান, সম্ভবত বাংলার শাসনকর্তা বুগরা খান, মোহাম্মদ কাইমুর শেষ। এরপরে আমরা দেখি যে এরপরে অন্য বংশ আবার কিছুদিন, এই সালতানাত যুগেরই কিছুদিন অন্য বংশ, যেমন বখতিয়ার খলজি, উনি বাংলার শাসনকর্তা ছিলেন, তার মাধ্যমে খলজি বংশ আসছে। তারপরে খিজির খানের মাধ্যমে বাহালুল লোদির মাধ্যমে লোদি বংশ আসছে, খিজির খানের মাধ্যমে সৈয়দ বংশ আসছে। সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, আজকে এগুলো আলোচনার দরকার নেই। আমি মামলুক বংশটাকে বা তথাকথিত দাস বংশটাকে দিল্লিতে তারা কীভাবে কার পর কে আসছে সেটা একটু দেখানোর জন্য বললাম, কারণ আমরা জানি যে মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির নিঃসন্তান ছিলেন এবং তারপরে উত্তরাধিকার হিসেবে আসছে তার কৃতদাস বা তার অনুরক্ত বা তার অধীনস্থ কর্মচারী। তাইলে আমরা কুতুবউদ্দিন আইবেকও এখানে, সেও দেখা যায় যে ওরকম কাউকে রেখে যেতে পারেন নাই, যার কারণে তার পরবর্তীতে কে আসছে সেটা একটু আমরা এই জন্য দেখার জন্য এটা একটু তোমাদের এই বই থেকেই এই তালিকাটা দেখিয়ে নিলাম। তো এরপরে আসি আমরা তার মৃত্যুটা একটু। 1210 সালের নভেম্বর মাসে লাহোরে চৌগান বা পোলো খেলতে গিয়ে, লাহোরে চৌগান বা পোলো এটা হলো ঘোড়ার উপরে বসে একটা খেলা, খেলতে গিয়ে কুতুবউদ্দিন আইবেক হঠাৎ ঘোড়ার পিঠ থেকে পড়ে যান। এর ফলে তিনি প্রচণ্ড আঘাত পান এবং মৃত্যুবরণ করেন। লাহোরে তাকে সমাধিস্থ করা হয়। লাহোরে এরপরে তার উত্তরাধিকারী নিয়ে একটা আলোচনা করি। লাহোরের অভিজাত বর্গ ভারতবর্ষ শাসনের জন্য 1210 খ্রিস্টাব্দের নভেম্বরে আরাম শাহকে সুলতান নির্বাচন করেন। আরাম শাহের রাজত্ব ছিল মাত্র 8 মাস। এখানে একটা কথা আছে যে আরাম শাহ তার পোষ্যপুত্র, কিন্তু পোষ্যপুত্র হোক আর নিজপুত্র হোক, যাই হোক না কেন, এটা ইতিহাসে এটা নিয়ে একটু বিতর্ক আছে। তো আমরা তাকে পুত্র হিসাবেই এখানে দেখে যাচ্ছি যে তার পরবর্তীতে তার এই অকর্মণ্য পুত্র যিনি 8 মাস রাজত্ব করেছেন। 1210 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি সিংহাসনে বসেন এবং 1211 খ্রিস্টাব্দের জুন মাসে তিনি ক্ষমতা হারান। তার রাজত্বকাল ছিল একদমই নিষ্প্রভ, মানে কোনো ধরনের কিছু তখন উল্লেখযোগ্য তো ঘটেই নাই, মানে একদম নিস্তেজ টাইপের ছিল। রাজ্য পরিচালনার মতো যোগ্যতা বা ক্ষমতা আরাম শাহের কোনোটাই ছিল না। এবং এরপরে আসে ইলতুৎমিশ ক্ষমতায়। ইলতুৎমিশ কীভাবে ক্ষমতায় আসলো, কি করলো, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। দিল্লি সালতানাত প্রতিষ্ঠাতার কৃতিত্ব এবং চরিত্র এটা একটু পড়ল, এটা কিছু যা পড়ালাম সেটার সাথে একটু বইটা একটু দেখো, তাইলে এটা পড়াটা ক্লিয়ার হবে বা পড়াটা তোমার বুঝতে সুবিধা হবে এবং এই প্রশ্নটার উত্তরটা করা সহজ হবে।
তো আগামী ক্লাসে ইলতুৎমিশ পড়াবো, সেই বলে আজকে শেষ। সকলে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো, সকলে নিরাপদ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, শারীরিক দূরত্ব বজায় রেখো, করোনা থেকে মুক্ত থাকো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।